আজকে আমাদের রবীন্দ্র জয়ন্তীতে প্রথমে আমি অনুরোধ করছি আমাদের নেত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়কে কবিগুরু মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে, তারপরে দু একটা কথা বলার জন্য। এক এক করে চলুন। রন্তিদা 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 এসো, মদনদা এসো, রন্তিদা এসো। আমি আপনাদের সকলকে আজকে কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি আমাদের চলার পথের পাথেয়, আমাদের নীতি, আমাদের আদর্শ, আমাদের দর্শন, আমাদের সংস্কৃতি, আমাদের সম্প্রীতি, তাকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবার জন্যই আমাদের এই প্রোগ্রাম। দেশ বাঁচাও গণতান্ত্রিক মঞ্চ 3টি জায়গায় পারমিশন চেয়েছিল এই প্রোগ্রাম করার জন্য। একটা হচ্ছে কালীঘাট মোড়, একটা মুক্তদল, আর একটা কোথায় দোলা, ফায়ার স্টেশনের অপোজিটে। কিন্তু তাদের পারমিশন দেওয়া হয়নি। তখন আমি ভাবলাম, ছোট্টবেলা থেকে আমাদের হাতেখড়ি যখন থেকে হয়েছে, তখন থেকে রবীন্দ্র নজরুল এইসব জয়ন্তী, গান্ধীজি বলুন, নেতাজি বলুন, ভগৎ সিং বলুন, আমরা পালন করে আসি। তো আজকে এমন কি ঘটলো যে রবীন্দ্র জয়ন্তী পালন করার পারমিশনও নেই? তখন আমি ভাবলাম, আমার এখানে অনেকটা জায়গা আছে আমার অফিসের সামনে, যেটা আজকের নয়, চিরকালই এটা আছে। তো এইখানে বসে কেন হতে পারে না, সেইটা ভেবেই আজকে সকালবেলা 2টো চৌকি কিনলাম। সব ডেকোরেটরদের মানা করে দিয়েছে যাতে কেউ কোনো চৌকি টৌকি না দেয়, প্যান্ডেল না করে। এগুলো যা দেখছেন সব আমরা নিজেরা করেছি। সকালে 2টো চৌকি কেনা হয়েছে, মাইকের বক্স থেকে শুরু করে আমরা নিজেরা অ্যারেঞ্জ করে নিয়েছি। টোটাল একটা স্বৈরাচার কণ্ঠকে স্তব্ধ করার
একটা প্রচেষ্টা। দেখুন, আমরা প্রথম থেকেই বলেছি আমাদের নীতির লড়াই, নৈতিকতার লড়াই আজ থেকে শুরু হবে সন্ত্রাসের বিরুদ্ধে। ভোটে কি হয়েছে না হয়েছে আপনারা সবাই জানেন। আমি আগেও অনেকবার বলেছি, আজকে আমি রবীন্দ্র ঠাকুরের জন্মদিনে এসব অশুভ কথা বলতে চাই না। আমাদের শুভ শক্তির উদয় হোক এবং মানুষের মঙ্গল হোক। আমরা সবার মঙ্গল কামনা করে কথা নিশ্চয়ই বলবো। বিশ্বকবি আমাদের ভালোবাসার কথা শিখিয়েছেন, প্রেমের কথা শিখিয়েছেন, মাথা উঁচু করে দাঁড়ানোর কথা শুনিয়েছেন, আমি ভয় করব না ভয় করব না গান গেয়েছেন, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে আরও আরও দাও প্রাণ শিখিয়েছেন। কবিগুরু আমাদের শিখিয়েছেন চিত্ত যেতা ভয় শূন্য, উচ্চ যেতা শির। কবিগুরু আমাদের শিখিয়েছেন বাংলার মাটি বাংলার জল। কবিগুরু আমাদের শিখিয়েছেন হেমর তীর্থ পূর্ণ চিত্তে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। কাজে এই সংস্কৃতিকেই আমরা রক্ষা করে চলব, এটাই আমাদের রক্ষা কবচ। আমি আজকের দিনে যারা এসছেন, বিশেষ করে সব বিশিষ্ট মানুষদের, এবং যারা ভয় পেয়েছেন তাদের আমি বলবো, আমি কিন্তু কাউকে রিকোয়েস্ট করা পছন্দ করি না। যার ইচ্ছে হবে মানসিকভাবে, নীতিগতভাবে, তারা নিজেদের মাটির টানে, শিকড়ের টানে তারা একত্রিত হবে, এটা আমি বিশ্বাস রাখি। এবং তাই আমাদের এখানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমি অনেক অনেক প্রণাম, অভিনন্দন জানাচ্ছি। এবং কবিগুরুর এই জন্মদিন দিয়েই আমাদের যাত্রা হলো শুরু। ওগো কর্ণধার তোমারে করি নমস্কার। রাস্তাই আমাদের রাস্তা দেখাবে। আমি আজকে যে সন্ত্রাস চলছে বাংলার মামাটি মানুষের ওপরে, আমাদের কর্মীদের ওপরে, লাগামহীন বলগাহীন সন্ত্রাস চলছে। এমনকি আমার বাড়িতে একটি মেয়ে থাকে, তপশিলি মেয়ে, তার বাড়িতে তার 92 বছরের বৃদ্ধা মাকেও সরিয়ে দিতে হয়েছে, কারণ বিজেপির উন্মত্ত তাণ্ডব বাহিনী সেখানে উপস্থিত হয়ে নতুন একটি গৃহবধূ এসছে, তাকে বলা হয়েছে তাকে নির্যাতন করা হবে। ভয়ে রাত 3টে তারা বাড়ি ছেড়ে চলে গেছে। অনেকের বাড়ির সামনেই হোলিগানিজম করছে, বেনো জল ঢুকে গেছে অনেক। যাদের না আছে তারা ড্রাঙ্ক অবস্থায়, এবং পুলিশ টোটাল সাইলেন্ট। আমি কিন্তু মনে রাখবেন 2011 জেতার পরে আমি কারোর ওপর কোনো অত্যাচার করতে দিইনি। এবং আমি নিজে, তখনকার তদানীন্তন চিফ মিনিস্টার ছিলেন বুদ্ধদেব বাবু, আমার নিজের বুলেট প্রুফ কার্ডটা তার কাছে পাঠিয়ে দিয়েছিলাম এবং Z+ সিকিউরিটি দিয়েছিলাম। আর ওরা যেদিন থেকে জিতেছে সেই দিন রাত্রি থেকে আমাদের সব সিকিউরিটি উইথড্র করেছে। এমনকি গত পরশু দিন আমি অবাক হয়ে গেছি যখন দেখলাম আমার ফোন আসছে না, মেসেজ আসছে না, আর কেউ আমাকে ফোনও করছে না। তারপরে দেখলাম ইন্টারনেটটাই উইথড্র করে নিয়েছে। আরে আমাকে একটু 1 ঘন্টা আগে জানাতে পারতো। আমি তো চাই ওরা উইথড্র করুক, আমি ওদের দয়া নিতে চাই না, আমি কারো ক্ষমা ভিক্ষে চাই না, আমি কারো সহানুভূতি চাই না। কারণ লড়াইটা আমরা জিতেছি, এটা মাথায় রাখবেন। আমাদের হারানো হয়েছে, এটাই অতীব সত্যি, আগামী দিন প্রমাণ হবে। দিল্লির অল ইন্ডিয়ার সব লিডাররা আমার সাথে যোগাযোগ করেছেন। আমি তাদের, সোনিয়াজি কথা বলেছেন, রাহুল গান্ধী কথা বলেছেন, খার্গেজি কথা বলেছেন, উদ্ধব ঠাকরে আমাদের মেসেজ পাঠিয়েছেন, তেজস্বী মেসেজ পাঠিয়েছেন, অখিলেশ নিজে এসে ঘুরে গেছেন। এছাড়াও হেমন্ত সোরেন থেকে শুরু করে কেউ বাকি নেই। কাজে আপনাদের, ইভেন অরবিন্দ বলেছে আমি নিজ জীবনে এত কষ্ট পাইনি যখন আমি নিজেও হেরেছি, এটা হারানো হয়েছে। আমি তাদের সকলকেই মিটিং থেকে কৃতজ্ঞতা জানাই। এবং আপনাদের কাছে একটা কথা বলি, সংখ্যায় হয়তো বেশি লোক এখন পাবেন না, তার কারণ সবার বাড়ি আটকে রেখে দিয়েছে, নয় ভয় দেখাচ্ছে, নয় চুরি করে নিচ্ছে, নয় ডাকাতি করে নিচ্ছে, এমনকি কিছু গুন্ডা বাহিনী। আপনাদের আমি কি বলবো, পরশুদিন মহুয়া মিত্র আমাদের সাংসদ কলকাতা থেকে দিল্লি যাচ্ছিল প্লেনে,
সেখানে দেখছে দিল্লিতে যাচ্ছে, কলকাতা থেকে যারা লিগিং করতে এসেছিল তারা ফিরে যাচ্ছে। তারা ওখানে ওকে এত অশ্লীল ভাষা বলেছে, ভিডিও আমাদের কাছে আছে, ওর সঙ্গে সঙ্গে ব্যাক করে চলে এসছে। বললো দিদি আমি তর্ক করতে গেলে আমি চাইনি ওদের সাথে কোনো বিতর্কে জড়াতে। আমি বললাম ভালো করেছো, এভিডেন্স কিন্তু আমাদের কাছে সব কিছু আছে, নিশ্চিন্তে থাকুন। আমরা এই লড়াইটা, কল্যাণ আছে, আমি আছি, চন্দ্রিমা আছে, কপিল সিব্বল আমাকে ফোন করেছিল, অভিষেক মনু সিংভি ফোন করেছিলেন, বললেন যা সহযোগিতা করার আমরা করব। প্রশান্ত ভূষণজিও লড়াই করছেন, মেনেকাও আছেন, আমি নিজেও সিনিয়র বার অ্যাসোসিয়েশন বার কাউন্সিলের লয়ার, বিমানদা আছেন আমাদের খুব সিনিয়র অ্যাডভোকেট, অশোকদা আছেন, আমাদের বৈশা আছে, শুভাশিস আছে, চন্দ্রিমা আছে, অনেকেই আছে। আমাদের লড়াই আমরা করতে জানি, আমরা এটা করে নেব। কিন্তু এখন যেটা আপনাদের আমি বলবো যে এই সিচুয়েশনে যখন চারিদিকে সন্ত্রাসের একটা বজ্র নিঘাত চলছে, বজ্রপাত, সেখানে ভয় না পেয়ে আমি বাংলার যত রাজনৈতিক বিরোধী দল আছেন, তৃণমূল কংগ্রেসে থেকে আমি আবেদন জানাচ্ছি, যদি মনে হয় আবেদনটা গ্রহণযোগ্য করবেন, তা নাহলে করবেন না, এটা আপনাদের অধিকার। কিন্তু আবেদন জানাতে তো কোনো অসুবিধে নেই। সহ সমস্ত ছাত্র সংগঠন, যারা বিজেপির সংগঠনের দ্বারা এসইউসির ছেলেদের আপনারা দেখেছেন, ছেলে মেয়েদের কলকাতা ইউনিভার্সিটিতে কিভাবে মারা হয়েছে, সহ সমস্ত স্টুডেন্ট ইউনিট, ছাত্র যৌবন, এনজিও, বিজনেসম্যানরা করবে না, বিকজ তাদের ইন্টারেস্ট আছে, ভেস্টেড ইন্টারেস্ট আছে, কিন্তু সাধারণ মানুষ আসবেন, তাদের সবাইকে নিয়ে আমি বলবো জোট বাঁধুন। আমরা সবাই চাই একটা যৌথ প্ল্যাটফর্ম তৈরি হোক, যে প্ল্যাটফর্মে অল পলিটিক্যাল পার্টি যারা বিজেপির এগেনস্টে, এমনকি আপনারা যদি বলেন লেফটিস্ট, আমার কোনো ইগো নেই, আমি সবাইকে নিয়েই চলতে চাই। এবং আজকে যা অবস্থা, বিজেপিকে যদি রুখতে হয়, লেফটিস্ট সবাইকে, আল্ট্রা লেফট সবাইকে, আমাদের তৃণমূল কংগ্রেস আমরা কথা দিচ্ছি, ন্যাশনাল পার্টি সবাইকে, যার যতটুকু শক্তি আছে, দিল্লিতেও যেমন আমরা লড়াই করব, তেমনি বাংলাতেও আসুন আমরা জোট বাঁধি। যদি কেউ এ ব্যাপারে কোনো রাজনৈতিক দল আমার সাথে কথা বলতে চান, আমি 4টে থেকে 6টা পর্যন্ত অ্যাভেলেবেল আছি অফিসে, আমাকে জানাবেন, আমি নিশ্চয়ই আপনাদের সাথে কথা বলবো। আমার মনে হয় এটা আমি একটা রবীন্দ্রনাথের সামনে দাঁড়িয়ে এই আবেদনটা সবার কাছে রাখলাম। এখন কিন্তু এটা ভাবার সময় নয় আমি কে ওকে, এনিমিজ মাই ফ্রেন্ড, এটা ভাবার সময় নয়। আমাদের ফার্স্ট এনিমি হচ্ছে বিজেপি, রাজনৈতিকভাবে যারা দেশের ভালো চায় না, বাংলার ভালো চায় না, বাংলার মানুষের উপর খুব অত্যাচার করছে, বাইরের গুন্ডাদের নিয়ে এসে, লুম্পেনদের নিয়ে এসে, যাদের কোনো সেন্স নেই, ড্রাঙ্ক অবস্থায়। আমার বাড়ির সামনেও সকালবেলা যাতা করেছে, অভিষেকের বাড়ির সামনেও ধাক্কা সারাক্ষণ চলছে, এমনকি ওর বাচ্চারা আছে, সেখানে ধাক্কা টাক্কা মারছে, দরজা খোলো, মেয়েকে বের করে দাও। এমনকি টিচার পড়াতে গেছে, তাকে জিজ্ঞেস করেছে কেন ঢুকছেন, তিনি বলেছেন আরে আমি তো টিচার, শিশুরা পড়াশুনো করবে না। এইসব চলছে। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে লড়াইটা কিন্তু আমরা তো লড়বই, কিন্তু আমি সমস্ত বিজেপি বিরুদ্ধেই রাজনৈতিক দলকে, সমস্ত এনজিওসদের, অনেক পলিটিক্যাল অর্গানাইজেশন আছে যারা অনেক সামাজিক কাজ করেন, তাদের সবাইকে আবেদন করব। নিউট্রাল অনেক প্ল্যাটফর্ম আছে, তাদেরও আবেদন করব। যার কোনো ব্যবসায়িক ইন্টারেস্ট নেই তারা কিন্তু এই আবেদনে দয়া করে সাড়া দেবেন, কারণ ব্যবসায়িক ইন্টারেস্ট যাদের আছে তারা একটু একটু করে সরে যাবে, কারণ তারা তাদের নিজেদের স্বার্থ দেখবে। তাদের নিয়মিতই সরকারে যে থাকে তার স্বার্থে জড়িয়ে পড়ে, আর যখন নিজের স্বার্থে বদনাম করে চলে যায়, আর খেসারতটা দিতে হয় রাজনৈতিক দলকে। আমাদের ওদের প্রয়োজন নেই, যারা যেতে চায় তাদের যাওয়ার জন্য আমি অনুমতি দিচ্ছি, যারা থাকতে চায় এবং নতুন করে আসতে চায় তাদের আমি আবেদন জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি। আমি এইটুকু বলে আমি প্রথম সঙ্গীত
করবার আগে তোলা লিস্টটা কোথায়? কল্যাণ, বসো, তোমায় গান গাইতে হবে। প্রথমে আমি সুমন ভট্টাচার্যকে বলছি, তারা অনেক লড়াই করেছেন নিউট্রাল প্ল্যাটফর্মে থেকে, এটাও নিউট্রাল প্ল্যাটফর্ম, তার কিছু কথা বলবার জন্য। তারপরেই আমি ডাকবো রন্তিদেব সেনগুপ্তকে, তারপরে আমি ডাকবো কবিতা বলবেন সৈয়দ তানভীর নাসরিন, তারপরে গানে যারা থাকবে আমি তাদের নাম আস্তে আস্তে অ্যানাউন্স করব। এসো। জয় বাংলা। দেখুন, 1939 সালে মহাজাতি সদন প্রতিষ্ঠার দিনে রবীন্দ্রনাথ পাশে সুভাষচন্দ্রকে রেখে কয়েকটা কথা বলেছিলেন। সেদিন তিনি রবীন্দ্রনাথ সুভাষচন্দ্রকে দেশনায়ক বলে বর্ণনা করেছিলেন। আজ মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলছেন সেটা একজন দেশনায়ক হওয়ারই কথা। বিজেপির বিরুদ্ধে পতাকা ভুলে যান, ঝান্ডা ভুলে যান, স্লোগান ভুলে যান, সব কিছু ভুলে যান, সবাই একত্রে আসুন। যে ইলেকশনটাকে নিয়ে বিজেপি কথা বলছে বা যে ইলেকশনটা নিয়ে শপথ গ্রহণ হয়েছে, যে ইলেকশনটার ফলাফলটায় কেউ বিশ্বাস করে না, সেই নির্বাচনেও বিজেপি 55% মানুষের সমর্থন পায়নি। এইটা প্রথম মনে রাখবেন। যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দাঁড়িয়ে বলেছেন যে আমার বামেদের সমর্থন নিয়ে একসঙ্গে জোট করতেও কোনো অসুবিধে নেই, আমি শুধু মনে করিয়ে দিই, যে নির্বাচনটার ফলাফলটায় কেউ বিশ্বাস করে না, সেই নির্বাচনেও তৃণমূল, কংগ্রেস এবং সিপিএমের জোট ভোট ধরলে 48%। দেখুন, এটা আবারও মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছিলেন আগে, আবারও সেটা। এটা সংবিধান বাঁচানোর লড়াই, এটা দেশ বাঁচানোর লড়াই, এটা ভারতবর্ষকে বাঁচানোর লড়াই। যেদিন ধর্ণা মঞ্চে আমরা এসছিলাম, ববিদা আমাকে পাশ থেকে বলেছিলেন এটা মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ রাজনীতির শেষ প্রতীক। ওরা সেটাকে টলিয়ে দিতে চেয়েছে। সেজন্যই তো বাড়ির সামনে এসে এই হামলা, সেজন্যই তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে ঝাঁকানো। কিন্তু যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনেন, রন্তিদা বলবেন, কুণালদা আছেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে 40 বছর চেনেন, তারা জানেন রবীন্দ্রনাথের গানের মতো প্রেমে যত আঘাত আসে তত শক্তি বাড়ে। আপনি যত মমতা বন্দ্যোপাধ্যায়কে আঘাত করবেন তত তত মমতা বন্দ্যোপাধ্যায় শক্তিশালী হবেন। আমি 4 তারিখের পরে ওনার প্রেস কনফারেন্সটা দেখছিলাম, সত্যিই তো আমি যদি বিজেপি হতাম তাহলে আমি ওনাকে এই তীব্র যন্ত্রণাটার মধ্যে দিয়ে নিয়ে যেতাম না। উনি পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী থাকতেন, ব্যস্ত থাকতেন, ফাঁকা অবস্থায় ছেড়ে দিয়েছেন। আর ফাঁকা মমতা বন্দ্যোপাধ্যায় কি সেটা অনেকে জানেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লড়াইতে নিশ্চয়ই গোটা দেশের সব রাজনৈতিক শক্তি একজোট হবে। আবারও রবীন্দ্রনাথকে ধার করে বলি, রবীন্দ্রনাথ আর সুভাষ বোস একসঙ্গে ফিরছিলেন। রবীন্দ্রনাথ ফিরছিলেন আমেরিকা থেকে, সুভাষ বোস ফিরছিলেন। রবীন্দ্রনাথ সুভাষ বোসকে বলেছিলেন যে বাংলার পল্লী উন্নয়নে জোর দিও। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার গ্রামের মানুষের কথা ভেবেছেন, প্রান্তিক মানুষের কথা ভেবেছেন, সেটা কেউ ভাবেননি। দেখুন, বিজেপি, সরি ফর ইউজিং দিস ল্যাঙ্গুয়েজ, একটা বড়লোকদের পার্টি, বানিয়াদের দল। বিজেপির পক্ষে বিজেপি না মুসলমানদের কথা ভাববে, না শিখদের কথা ভাববে, না মহিলাদের কথা ভাববে, না কারো কথা ভাববে। তাই আবারও বলছি, এই লড়াইটা বাংলার লড়াই, বাঙালির লড়াই, মানুষের লড়াই। যারা ভাবছেন যে জিতে গেছেন,
যারা ভাবছেন বাংলাকে অপমান করবেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করবেন, তারা ভুল করছেন। ভুল করছেন বলেই তারা বারবার একই জিনিস বলছেন। আমি 4 তারিখের পর থেকে অসংখ্যবার এই শহরে বেরিয়েছি। এই শহরে আপনি কোনো উৎসবের মেজাজ দেখতে পাচ্ছেন? এই তৃণমূল জিতলে পরে 2011-তে যা হয়েছিল, 2016-তে হয়েছে, পাড়ায় পাড়ায় আপনি দেখতে পাচ্ছেন। আবার শব্দটা ব্যবহার করার জন্য দুঃখিত, বহিরাগতরা এসে আপনার লুট করে যেতে পারে, কিন্তু তারা বাংলায় রাজত্ব স্থাপন করতে পারবে না, এবং এই রাজত্ব কোনোদিন স্থাপিত হবেও না। আপনার আমার দায়িত্ব হচ্ছে সতর্ক থাকার, আর যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ঝান্ডা, পতাকা, নিশান, স্লোগান সব কিছুকে ভুলে গিয়ে এবং নিজের ইগো, আমি আছি না আমি নেই, আমি কতটা যে গুরুত্ব পেলাম অথবা কতটা গুরুত্ব পেলাম না, এই সব কিছুকে ভুলে গিয়ে লড়াইটা লড়া। আমি নিশ্চিত করে বলছি 2006 সালে বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর আমার মনে আছে আমি দিদির সঙ্গে প্রথম দেখা করতে এসেছিলাম। তখন আমি পুরোদস্তুর সাংবাদিক। উনি বলেছিলেন এই জয় স্থায়ী হবে না। 2006-তে সিপিএম 235 পেয়েছিল, এখানে তো 207-এর অফিসিয়াল হিসেব দেখা যাচ্ছে। যত আপনি চুরি করবেন তত আপনার বিরুদ্ধে রাগ বাড়বে। যত আপনি সর্বগ্রাসী হবেন, যত আপনি অ্যাবসলিউট হবেন, তত আপনার বিরুদ্ধে রাগ বাড়বে। বিজেপি যে গোটা দেশ গেরুয়া পতাকায় ঢেকে দিতে চাইছে না, তার জন্যই প্রতিরোধ শুরু হচ্ছে, এবং সেই প্রতিরোধে আমরা সবাই থাকব, রাস্তায় থাকব, মাটিতে থাকব, আদালতে থাকব। কি হবে? ম্যাক্সিমাম কিছু লোকের উপর গুলি চলবে। ওরা তো সাজোয়া গাড়ি পাঠিয়েই ছিল। এতে লড়াই থামবে না। জয় বাংলা। অনেক অনেক ধন্যবাদ। বিশেষ করে নিজেও সাংবাদিক ছিলেন সুমন ভট্টাচার্য, অনেক লড়াইও করেছেন। আমি এখন বিশিষ্ট সাংবাদিক ছিলেন রন্তিদেব সেনগুপ্ত, তাকে আমি অনুরোধ করব এসে তার বক্তব্য রাখার জন্য। আপনাদের সকলকে আবার প্রণাম। আপনারা সকলে জানেন রবীন্দ্রনাথের একটি অতি পরিচিত গান, বহুশ্রুত গান, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এই গানটি লেখার পিছনে একটি পটভূমিকা আছে। পটভূমিকাটি এই যে বিপ্লবী যতীন দাস তিনি যখন ব্রিটিশ কারাগারে অনশন করছিলেন, 63 দিন অনশন করে যতীন দাস শহীদ হন। তো যতীন দাসের সেই অনশনকে মনে রেখে রবীন্দ্রনাথ এই গানটি লিখেন। এই গানের কথাগুলি খুব উজ্জীবন করে মানুষকে। কীরকম কথা? যেমন, যদি সবাই ফিরে যায়, ওরে ওরে ও অভাগা, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়, তবে পথের কাঁটা অতি রক্তমাখা চরণ তলে একলা দলরে। এই গানটি যখন শেষ হচ্ছে, শেষ লাইনগুলি এরকম: যদি ঝড় বাদলে আঁধার রাতে দুয়ার দেয় ঘরে, তবে বজ্রানলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জ্বলে। এটা হচ্ছে একটা উজ্জীবনের গান। আমরা এখন এই যে সময়টার ভিতর দিয়ে যাচ্ছি বাংলায় এবং ভারতে, এটা একটা অন্ধকারাচ্ছন্ন সময়, এটা একটা সংকটপূর্ণ সময়। এই সময়টায় ধর্মীয় ফ্যাসিবাদ ভারতের বুকে ক্রমশ থাবা বসাচ্ছে। আজ থেকে ঠিক 100 বছর আগে 1926 সালে রবীন্দ্রনাথ ইতালি গিয়েছিলেন। এই ইতালি যাওয়ার পিছনেও একটা ঘটনা রয়েছে। ইতালিতে তখন মুসোলিনির শাসন। রবীন্দ্রনাথ তার আগে নোবেল পুরস্কার পেয়ে গিয়েছেন। মুসোলিনির শাসন নিয়ে
ইতালির ভিতরেই বহু ক্ষোভ বিক্ষোভ, যদিও মুসোলিনি সেগুলো কড়া হাতে দমন করছেন। রোমারোলার মতো পণ্ডিতরা তারা ইতালিতে উগ্র জাতীয়তাবাদের আড়ালে ফ্যাসিবাদের, নাজিবাদের পদধূলি দেখছেন। তো মুসোলিনির দরকার ছিল এই এশিয়ার প্রথম নোবেল জয়ীর থেকে একটি সার্টিফিকেট। উনি দুজন ইতালীয় পণ্ডিতকে শান্তিনিকেতনে পাঠান, তুচ্চি আর ফার্মিকে। রবীন্দ্রনাথ তখন ইতালির অভ্যন্তরের অবস্থা সম্পর্কে খুব কিছু জানতেন না। তুচ্চি এবং ফার্মিকি রবীন্দ্রনাথকে রাজি করান ইতালি যেতে। রবীন্দ্রনাথ ইতালি যান এবং ইতালিতে গিয়ে মুসোলিনি রবীন্দ্রনাথকে সেটাই দেখান যেটা মুসোলিনি দেখাতে চেয়েছিলেন, ঠিক যেমন এখানে ভারতীয় জনতা পার্টি সেটাই দেখাতে চায় যেটা তারা দেখাতে চায়, এবং আমরা তাতে বিভ্রান্ত হই, অনেকেই বিভ্রান্ত হই, ভাবি যে এটাই বোধহয় আসল মুখ। তো তারও আড়ালে একটা মুখোশ লুকিয়ে থাকে। এটা আসলে যে মুখোশ সেটা আমরা বুঝতে পারি না, কিন্তু ভ্রান্তিটা ভাঙে কিছু পরে। রবীন্দ্রনাথও বিভ্রান্ত হয়েছিলেন, বেশ কিছু ভালো ভালো কথা লিখেছিলেন। তো ইতালিতে যারা সে সময় ফ্যাসিবাদের বিরোধিতা করছেন, যারা মুসোলিনির রাজত্বে শাসনের বিরোধিতা করছেন, তারা বারবার রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, কিন্তু মুসোলিনি যারা অনুচর, ফার্মিকি, তুচ্চি, এরা দেখা করতে দেননি। ইতালি ভ্রমণের পর রবীন্দ্রনাথ হলেন সুইজারল্যান্ডে, সেখানে রোমারোলার সঙ্গে তার দেখা হলো। তার আগে রোমারোলার বোন রোমারোলাকে সতর্ক করেছিলেন, বলছিলেন রবীন্দ্রনাথ এগুলো কি লিখছেন, তুমি তাকে বোঝাও। রোমারোলা রবীন্দ্রনাথকে বলেন যে আপনি আসলে যে ইতালি দেখেছেন সেই ইতালিটা সাজানো ইতালি, আসলে ইতালিতে গণতন্ত্র অবশিষ্ট নেই, তাকে গলা টিপে হত্যা করা হয়েছে। এবং রোমারোলা বিস্তারিত বলেছিলেন রবীন্দ্রনাথকে কি ঘটছে ইতালির ভেতরে। রবীন্দ্রনাথ বুঝেছিলেন যে একটা কোথাও বড় ভুল হয়ে গেছে, এবং রবীন্দ্রনাথ তারপর লিখেছিলেন যে ইতালিতে গিয়ে আমি আসলে অসুচি হয়েছি, এবার আমার সূচি হওয়ার পালা। তারপর থেকে রবীন্দ্রনাথ এই উগ্র জাতীয়তাবাদ এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে তুমুলভাবে তিনি তার প্রতিরোধ জানিয়েছেন এবং বারবার এই কথাগুলো লিখে গিয়েছেন। আজকে 100 বছর পর 1926 সালে এই ভারতবর্ষে আমাদের স্মরণ করতে হচ্ছে সেই 1926 সালে রবীন্দ্রনাথের কথাগুলি। এটা দুর্ভাগ্য আমাদের যে দেশটা স্বাধীন হওয়ার 75-76 বছর, 7টা দশক, 7.5 দশক পেরিয়ে এসে এই দেশের গণতন্ত্র এক ধ্বংসের মুখে দাঁড়িয়ে আছে। এই দেশের সংবিধান ধ্বংসের মুখে পৌঁছে গেছে। এই দেশের মানবাধিকার, আমাদের যে সংবিধান স্বীকৃত অধিকার, সবই আজ বিপন্নতার মুখে। এটা আমাদের দুর্ভাগ্য, এবং এই সংকটের সময়ের ভিতর দিয়ে আমাদের যেতে হচ্ছে। এটা যে গানটির কথা বললাম প্রথমে, এটা হচ্ছে উজ্জীবনের গান, যে এই সংকটের সময়, যখন সময়টা খুব অন্ধকারাচ্ছন্ন, তখন ভেঙে পড়াটা কোনো কাজের কথা নয়। তখন আরও আশায় বুক বাঁধতে হবে যে প্রতিটি অন্ধকারের শেষে, অন্ধকার সুড়ঙ্গের শেষে একটা আলো থাকে। ওই আলোর কাছে আমাদের পৌঁছতে হবে, আলোর পথযাত্রী হতে হবে, এবং তার জন্য সংগ্রামের দরকার। আমরা যদি হেরে যাই, আমরা যদি বসে যাই ঘরের ভিতর, আমরা যদি শোকে বিহ্বল হয়ে পড়ি, তাহলে তো এই সুড়ঙ্গ পার হওয়া যাবে না। ফলে কঠিন লড়াই, সামনের লড়াইটা খুব কঠিন, সেই লড়াইটা লড়তে হবে আমাদের। সেখানে আমাদের ভেঙে পড়ার কোনো রাস্তা নেই। সেখানে ভেঙে পড়াটা কিন্তু আমাদের পক্ষেই সেটা একটা বড় বিপর্যয় নিয়ে আসবে। আপনারা জানেন জার্মান দার্শনিক ফ্রেডরিক এঙ্গেলসের কথা। এঙ্গেলসের একটা বিখ্যাত বই আছে অ্যান্টি ডুরিং। সে অ্যান্টি ডুরিংয়ের একটা বিরাট বড় একটা মুখবন্ধ লিখেছিলেন এঙ্গেলস। অসম্ভব সুন্দর মুখবন্ধ, ঐতিহাসিক গুরুত্ব আছে, সাহিত্যিক গুরুত্ব আছে। তাতে এঙ্গেলস লিখছেন যে এই পৃথিবীটা তো একদিন গোলাকার বরফপিণ্ড হয়ে যাবে, তবু মানুষ সংগ্রাম করে। কেন করে? কারণ মানুষ তার অধিকারগুলিকে রক্ষা করতে চায়, আর এই সংগ্রামই মানুষকে নতুনভাবে জন্ম দেয়, মানুষকে কঠিন সময়ের ভেতর, দুঃসময়ের ভিতর আবার নতুনভাবে মানুষকে জন্ম দেয়। ফলে সময় কঠিন হবে,
সময় আরও কঠিন হবে। রবীন্দ্রনাথ লিখছেন, তরিখানা ডুববে বলে হাল ছেড়ে দিলে তো হবে না, হাল ছেড়ে দিলে হবে না, কাঁদলেও হবে না। কত রকম ঝড় ঝঞ্ঝা, কত রকম প্রতিকূল পরিস্থিতি আসবে, কিন্তু যে সংগ্রাম করে তাকে সংগ্রামের পথে থাকতেই হবে। আমি এই প্রসঙ্গে হয়তো খুব প্রাসঙ্গিক হবে কিনা আমি জানি না, হয়তো 25শে বৈশাখের সঙ্গে সম্পৃক্তও নয় তা, আমি আমার দুটি অভিজ্ঞতা উল্লেখ করি যে কীভাবে মানুষের সংগ্রামের ভিতর থাকা যায়। প্রথমটা বলি আপনাদের, 1990 সালে আপনারা সকলেই জানেন এই হাজরা মোড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আক্রমণ হয়েছিল। সিপিএমের গুন্ডারা, লালু আলম আক্রমণ করেছিল। উনি প্রবলভাবে আহত হন, মাথায় অনেকগুলি সেলাই পড়েছিল, প্রায় মৃত্যু মুখে ঠেলে দিয়েছিল তাকে। ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। ওই বছর নভেম্বর মাসে, আমি যদি ভুল না করি, নভেম্বর মাসে মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফরে বেরিয়ে পড়েন। তখনও তার মাথার আঘাতগুলো শুকোয়নি, মাথায় ব্যান্ডেজ বেঁধে বেরিয়ে পড়ে। সেই জেলা সফরে অনেকে সঙ্গে ছিল তার, যারা এখন প্রবীণ নেতা সিপিএমের, যেমন এই তৃণমূলের বালু ছিল, গৌতম ছিল, বাণী সিংহ রায় ছিল, আমি জানি না কৃষ্ণা ছিল ছিল বোধহয়, কৃষ্ণা ছিল না, বক্সি ছিল, অনেকে ছিল, যাই হোক আমার সবার নাম এখন মনে নেই। আর সেই জেলা সফরগুলোতে আমি ছিলাম সাংবাদিক হিসেবে ওনার সফর সঙ্গে। আমার একটি ঘটনা খুব, এখনও আমি সেই ঘটনাটি মনে করলে রোমাঞ্চিত হই এবং শিহরিত হই। যে প্রথম কর্মসূচিটি ছিল শিলিগুড়ি, এই কোচবিহারে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসের সামনে বিক্ষোভ। বিকেলবেলা সেই সমাবেশটি ছিল। সেখান থেকে আমরা সমাবেশটি শেষ হওয়ার পর বেরিয়ে শিলিগুড়িতে আসছি গাড়িতে, এবং কোচবিহার থেকে শিলিগুড়ি অনেকটা রাস্তা, আপনারা জানেন 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগে। তো শিলিগুড়িতে আসার আগে সন্ধে নেমে গেছে, এরকম একটা সময়, হাইওয়ে, অন্ধকার হাইওয়ে। তখন তো এরকম এত ঝকঝকে এত তো কিছু ছিল না, একদম অন্ধকার হাইওয়েতে একটা ধাবার কাছে এসে গাড়ি থামলাম, আমরা চা খাবো। তো আমরা চা খেতে নেমেছি সবাই। আমাদের নেত্রী উনি পায়চারি করছেন ধাবার সামনে, 2-1টি পুলিশ আমাদের গাড়ির সঙ্গে। হঠাৎ দেখি দূরে মাঠ ভেঙে প্রচুর আলোর রেখা তারা যা ছুটে আসছে, এবং প্রচুর মানুষের গলার স্বর। আমরা সবাই প্রথমে একটু ভয় পেয়ে গেছিলাম, সচকিত। ওই জায়গাগুলো হচ্ছে সিপিএমের একদম মানে ডেন যাকে বলে। তো আমরা সবাই সতর্ক হয়ে দাঁড়িয়েছি। কিছুক্ষণ পরে ওই দলটা এগিয়ে এলো, আলোর রেখাটা এগিয়ে এলো। অবাক হয়ে দেখলাম ওই দলটা হচ্ছে সবাই মহিলা, সামান্য কয়েকজন পুরুষ আছেন। তাদের কারুর হাতে লণ্ঠন, কারুর হাতে টর্চ, তারা তাদের দিদিকে দেখতে এসছেন। এইটা হচ্ছে মানুষের আন্দোলনে থাকার পুরস্কার। দ্বিতীয় ঘটনা, এটা হচ্ছে ঠিক এর 2 বছর পর 1992 সালের জানুয়ারিতে। তখন গার্ডেন রিচে শেখ কালাম, আমি যদি নামটা একটু ভুল না করি, নামে একটি ছেলেকে পুলিশ লকআপে পিটিয়ে মারা হয়েছিল। শেখ আজাদ, তাকে পিটিয়ে মারা হয়েছিল। তো বিকেলে এই বাড়ি থেকে দিদি রওনা হলেন। একটা নীল রঙের ফিয়াট গাড়ি, তো ওটা বিমানদার গাড়ি, বিমান বন্দ্যোপাধ্যায়। গাড়ির চালকের আসলে বিমানদা, পাশে মমতা বন্দ্যোপাধ্যায়, পেছনের সিটে ওনার ঠিক পেছনে ওনার সেই সময়কার সরকারি যিনি নিরাপত্তারক্ষী মাইতিবাবু, তার পাশে আমি। তা আমরা যখন মেটিয়াবুরুজের কাচ্চি সড়ক পার হচ্ছি, ওখানে সিপিএমের একটা মিটিং চলছিল। কাচ্চি সড়ক থেকে সিপিএমের 200-300 ছেলে মিটিং ভেঙে ছুটে এসে গাড়িটা ঘিরে ধরে, এবং গাড়িটার কাঁচ ভেঙে দেয়, ইট ছুটতে থাকে, ওনাকে হাত ধরে টেনে গাড়ি থেকে নামানোর চেষ্টা করে, অকথ্য মারধর করে, মানে মেরে ফেলার মতো অবস্থা। ভাগ্যক্রমে সেদিন একজন পুলিশ সার্জেন্টের সহযোগিতায় আমরা গাড়িটা ঘুরিয়ে গার্ডেন রিচ থানায় ঢুকিয়ে দিতে পারি। কিন্তু সেদিন মানে প্রচণ্ডভাবে আহত হন উনি। আমাদের ওখান থেকে গড়িয়াহাটের একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে ওকে সম্ভবত উডল্যান্ডস বা কোথাও বেলভিউ এরকম কোথাও নিয়ে যাওয়া হয়। সবাই আহত আমরা। কিন্তু তার 1 মাস কি 1.5 মাস পরে আবার মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায়। এটাই হচ্ছে সংগ্রাম। আজকে যারা এখানে আছেন অনেকে সেই সংগ্রামের দিনগুলি দেখেননি, অনেকেই দেখেননি সেই সংগ্রামের দিনগুলি। আমি বলবো সেই সংগ্রামটাকে স্মরণ করুন। ফ্যাসিবাদ
বিরাট বড় আগ্রাসী একটা শক্তি, তাকেও মোকাবিলা করা যায় যদি আমাদের ভেতর সংগ্রামী মানুষটা জেগে ওঠে। আজকে আমাদের ঘরে বসে হাহুতাশ করার সময় নয়, আজকে নিজেদের মন শক্ত করার সময়, সাহস সঞ্চয় করার সময়, আরেকবার রবীন্দ্রনাথকে স্মরণ করার সময়। ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য যে সাহস, সেটা যদি আমরা সঞ্চয় করতে পারি, যদি আমরা তার বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তুলতে পারি, তাহলে রবীন্দ্রনাথ আমাদের হাত ধরবেন, রুদ্র আমাদের প্রতি প্রসন্ন হবেন। আপনাদের সকলকে আমার নমস্কার। বাবুল সুপ্রিয় গান গাইবেন, আমি তার বাচ্চাকে নিয়ে আমাদের সামনে এগিয়ে আসতে অনুরোধ করব। এখন আমি অনুরোধ করব প্রণতি ঠাকুরকে একটি কবিতা পাঠ করবার জন্য। আমরা কেউ যেন বেশি সময় না নিই, কারণ ঝড় বৃষ্টির দিন তো কখন বৃষ্টি এসে যাবে, প্যান্ডেল তো করতে পারিনি, খোলা হাওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুরের গানের সাথে মিলে গেছে প্রাকৃতিক পরিবেশে, খোলা হাওয়ায়। প্রণতি চলে এসো, এরপর সুতপা বন্দ্যোপাধ্যায় কবিতা বলবে, তারপরে গান শুরু হবে। আমি সাংবাদিক নই, আমি বক্তা নই, তবে আমি একজন সমাজ সচেতন নাগরিক। এইটুকু শুধু বলবো যে সকলের মনের অবস্থা এক থাকে না। আমার পাশে যিনি বসে আছেন, তার যে একটা লোহার মতন তার মনোবল, আমি স্বীকার করছি আমার সেটা নেই। আমি কবিতা বলো চটপট। হ্যাঁ, আরে বলো, 4 লাইন বলো, অনেক লোক আছে, 4 লাইন বলো। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা। দুঃখে যেন করিতে পারি জয়, সহায় মোর না যদি জুটে, নিজের বল না যেন টুটে। সংসারেতে ঘটিলে ক্ষতি, লোভিলে শুধু বঞ্চনা। নিজের মনে না যেন মানিক হয়, আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা। তরিতে পারি শকতি যেন রয়, আমার ভার লাঘব করি নাই বা দিলে সান্ত্বনা। বহিতে পারি এমনই যেন হয়, নম্র শিরে সুখের দিনে তোমারই মুখ লইব চিনে। দুঃখের রাতে নিখিল ধরা যেদিন করে বঞ্চনা, তোমারে যেন না করি সংশয়। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়। চোখের জল কেউ ফেলবেন না, চোখ দিয়ে আগুন বের করতে হবে। আমি সুতপা বন্দ্যোপাধ্যায়, বক্তৃতা নয়, শুধু কবিতা। আমি রবি ঠাকুরের একটি কবিতা বলছি। আজিকে গহন কালিমা লেগেছে গগনে, ওগো দিক দিগন্ত ঢাকি। আজিকে আমরা কাঁদিয়া সুধাই সঘনে, ওগো আমরা খাঁচার পাখি। হৃদয় বন্ধু শুনো গো বন্ধু মোর, আজি কি আসিল প্রলয় রাত্রি ঘোর। চিরদিবসের আলোক গেল কি মুছিয়া, চিরদিবসের আশ্বাস গেল ঘুচিয়া। দেবতার কৃপা আকাশের তলে কোথা কিছু নাই বাকি। তোমা পানে চাই কাঁদিয়া সুধাই,
আমরা খাঁচার পাখি। ফাল্গুন এলে সহসা দক্ষিণ পবন হতে মাঝে মাঝে রহি রহি আসিত সুবাস সুদূর কুঞ্জ ভবন হতে অপূর্ব আশা বহি। হৃদয় বন্ধু শুনো গো বন্ধু মোর, মাঝে মাঝে যবে রজনী হইত ভোর, কি মায়া মন্ত্রে বন্ধন দুঃখ নাশিয়া খাঁচার কোণেতে প্রভাত পোষিত হাসিয়া। ঘনমসি আঁকা লোহার শলাকা সোনার সুধায় মাখি, নিখিল বিশ্ব পাইতাম প্রাণে আমরা খাঁচার পাখি। আজি দেখো ই পূর্ব অচলে চাহিয়া হোথা কিছুই না যায় দেখা, আজি কোন দিকে তিমির প্রান্ত দাহিয়া হোথা পরেনি সোনার রেখা। হৃদয় বন্ধু শুনো গো বন্ধু মোর, আজি শৃঙ্খল বাজে অতি সুকঠোর, আজি পিঞ্জর ভুলাবারে কিছু নাহিরে, কার সন্ধান করি অন্তরে বাহিরে। মরিচিকালয়ে জুড়াবো নয়ন আপনারে দিব ফাঁকি, সে আলোটুকুও হারাইছি আজি আমরা খাঁচার পাখি। ওগো আমাদের এই ভয়াতুর বেদনা যেন তোমারে না দেয় ব্যথা, পিঞ্জর দ্বারে বসিয়া তুমিও কেঁদো না যেন লয়ে বৃথা কুলতা। হৃদয় বন্ধু শোনো গো বন্ধু মোর, তোমার চরণে নাহিক লৌহ ডোর, সকল মেঘের ঊর্ধ্বে যাও গৌরিয়া, সেথা ঢালো তান বিমল শূন্য জুড়িয়া। নেবেনি নেবেনি প্রভাতের রবি, কহ আমাদের ডাকি, মুদিয়া নয়ান শুনি সেই গান আমরা খাঁচার পাখি। নেবেনি নেবেনি প্রভাতের রবি, কহ আমাদের ডাকি, মুদিয়া নয়ান শুনি সেই গান আমরা খাঁচার পাখি। খুব ভালো, খুব ভালো, আমাদের মনটা জুড়িয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ, তোমরা এসছো কষ্ট করে। কল্যাণ ব্যানার্জি বসো বসো, তোমরা বসো। অনেকেই আছেন পারফরমেন্স করবেন। সুপ্রভাত। রবীন্দ্রনাথ ঠাকুরের রঞ্জিতদাদ এখান থেকে শেষ করেছিল শব্দটা রুদ্র। রুদ্র তোমার দারুণ দীপ্তি এসেছে দুয়ার ভেদিয়া, বক্ষে বেজেছে বিদ্যুৎ বান স্বপ্নের জাল ছেদিয়া। ভাবিতেছিলাম উঠি কিনা উঠি, অন্ধ তামস গেছে কিনা ছুটি, রুদ্র নয়ন মেলি কিনা মেলি, তন্দ্রা জরিমা মাঝিয়া। এমন সময় ঈশান তোমার বিষান উঠেছে বাজিয়া, বাজেরে গরজি বাজেরে, দগ্ধ মেঘের রন্ধ্রে রন্ধ্রে, দীপ্ত গগন মাঝেরে, চমকি জাগিয়া পূর্ব ভুবন, রক্ত বদন রাজেরে। ভৈরব তুমি কি বেশে এসেছ, ললাটে ফুসিছে নাগিনী, রুদ্র বিনায় এই কি বাজিল সুপ্রভাতের রাগিনী। মুগ্ধ কোকিল খই ডাকে ডালে, কই ফোটে ফুল বনের আড়ালে, বহুকাল পরে হঠাৎ যেন রে অমানিসা গেল ফাটিয়া। তোমার খর্গ আধার মহিষে দুখানা করিল কাটিয়া। ব্যথায় ভুবন ঝরিছে, ঝড় ঝড় করি রক্ত আলো, গগন গগন ঝরিছে। কেহ বা জাগিয়া উঠিছে কাঁপিয়া, কেহ বা শ্মশানের স্বপনে ডরিছে। তোমার শ্মশান কিঙ্কর অদল, দীর্ঘ নিশায় ফুকারি, শুষ্ক অধর লেহিয়া লেহিয়া উঠিছে ফুকারি ফুকারি। অতিথি তারা যে আমাদের ঘরে করিছে নিত্য প্রাঙ্গণ পরে। খোলো খোলো দ্বার ও গৃহস্থ, থেকো না লুকায়ে, যার যা আছে আনো বহি আনো, ঘুমায় না আর কেহরে। হৃদয় পিণ্ড ছিন্ন করিয়া ভাণ্ড করিয়া দেহরে,
ওরে দিন প্রাণ কি মোহের লাগি রেখেছিস মিছে স্নেহরে, উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই, হে রুদ্র তব সঙ্গীত আমি, জীবন সপিয়া জীবনেশ্বর পেতে হব তব পরিচয়, তোমার ডঙ্কা হবে যে বাজাতে সকল সংখ্যা করি জয়, ভালোই হয়েছে ঝঞ্ঝার বায়ে প্রলয়ের জটা পড়েছে ছড়ায়, ভালোই হয়েছে প্রভাত এসেছে মেঘের সিংহ বাহনে, মিলন যজ্ঞে অগ্নি জ্বালাবো ব্রজ্য শিখারে দাহনে, মহাসম্পদ তোমারে লোভিব সব সম্পদ খোয়ায়। দারুণ দারুণ, তুমি যে এত বড় আবৃত্তিকার এটা তো জানতাম না। আমি এখন অনুরোধ করব আমাদের এখানে গান শোনাবেন রবীন্দ্রসঙ্গীত অমিত কালী, তারপরে নাজিবুল হক। একটা করে সবাইকে বলবো কারণ অনেক আর্টিস্ট আছেন। নমস্কার, আমি সরাসরি গানে চলে যাচ্ছি। এই মুহূর্তে দাঁড়িয়ে রবীন্দ্রনাথের নামে শপথ নিচ্ছি আমরা আজকে সবাই। সংকোচের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হয়েও না ম্রিয়মান, আ আ সংকোচের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হয়েও না ম্রিয়মান, আ আ মুক্ত কর ভয়, আপনা মাঝে শক্তি ধরো নিজের কর জয়, মুক্ত কর ভয়, আপনা মাঝে শক্তি ধরো নিজের কর জয়, আ আ সংকোচের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হয়েও না ম্রিয়মান, আ আ দুর্বলের রক্ষা কর দুর্জনের হানো, নিজের দিন নিঃসহায় যেন কভু না জানো, দুর্বলের রক্ষা কর দুর্জনের হানো, নিজের দিন নিঃসহায় যেন কভু না জানো, মুক্ত কর ভয়, নিজের পরে করিতে ভর না রেখো সংশয়, মুক্ত কর ভয়, নিজের পরে করিতে ভর না রেখো সংশয়, আ আ সংকোচের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হয়েও না ম্রিয়মান, আ আ ধর্ম যবে শঙ্খ রবে করিবে আহ্বান, নীরব হয়ে নম্র হয়ে পণ করিও প্রাণ, ধর্ম যবে শঙ্খ রবে করিবে আহ্বান, নীরব হয়ে নম্র হয়ে পণ করিও প্রাণ, মুক্ত কর ভয়, দুরূহ কাজে নিজেরই দিও কঠিন পরিচয়, মুক্ত কর ভয়, দুরূহ কাজে নিজেরই দিও কঠিন পরিচয়, আ আ সংকোচের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হয়েও না ম্রিয়মান, আ আ সংকোচের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হয়েও না ম্রিয়মান, আ আ দারুণ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ অমিত কালী। আমি এখন অনুরোধ করছি নাজিবুলকে একটি রবীন্দ্রসঙ্গীত গাইবার জন্য। ওর সাথে সঙ্গ দেবে ওর স্ত্রী মৌমিতা।
জয় বাংলা। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি আলো না ধরে ওরে ওরে ও ভাগা আলো না ধরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, তবে বজ্রা নলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জলরে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি কেউ কথা না কয় ওরে ওরে ও ভাগা কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি সবাই ফিরে যায় ওরে ওরে ও ভাগা সবাই ফিরে যায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়, তবে পথের কাটা ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দলরে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। খুব ভালো নাজমুল ভাই। এবার কবিতা পড়বেন সৈয়দ তানভীর নাসরিন। শুধু অনুরোধ থাকবে রিপিট করবেন না, একই বারবার রিপিট করলে টাইমটা যাচ্ছে, কারণ যে কোনো সময় ঝড় বৃষ্টি আসতে পারে। খোলা হাওয়ায় তো হচ্ছে। আমি অধ্যাপক, পেশাদার আবৃত্তিকার নই, কিন্তু 4 তারিখ থেকে শুধু রবীন্দ্রনাথ, যিনি আমাদের জীবনে মননে সব কিছুতে রয়েছেন, তার দুটো বাক্য প্রধানত আমাকে তাড়িত করছে, ভাবিত করছে, প্লাবিত করছে। প্রথমটা এই, যে পক্ষের পরাজয় সে পক্ষ ত্যাজিতে মোরে করোনা আহ্বান। রবীন্দ্রনাথই আমাদের আরও শিখিয়েছেন, জয়লোভে যশলোভে রাজ্যলোভে ওই বীরের সদ্গতি হতে ভ্রষ্ট না হই। আমাদের এটাই শিক্ষা থাকুক। আমি একটা ছোট্ট কবিতা পড়ছি, আপনারা সবাই জানেন। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি, যেথা বাক্য হৃদয়ের উৎস মুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে, যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্রবিধ চরিতার্থতায়, যেথা তুচ্ছ আচারের মরু বালুরাশি, বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী, পৌরুষেরে করেনি শতধা, নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত, ভারতের সেই স্বর্গে কর জাগরিত। খুব ভালো। অর্পিতা ঘোষ। কেউ রিপিট করবেন না গানটার, তার কারণ হচ্ছে অনেক শিল্পী আমাদের এখানে আছেন।
নমস্কার, গুরুদেবকে প্রণাম জানিয়ে এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার প্রণাম জানিয়ে আমি গায়িকা নই, চেষ্টা করছি। আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরে তাই সকলখানে আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, আলোক ধারায় তাই না হারায়। ওরে তাই দেখি তাই যেথায় সেথায় তাকাই আমি যেদিক পানে, প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কোথা, আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কোথা। শোনা হলো না, হলো না, আজ ফিরে এসে নিজের দেশে, ফিরে এসে নিজের দেশে সেই যে শুনি, শুনি তাহার বাণী আপন গানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। কে তোরা খুঁজিস তারে কাঙাল বেশে দাঁড়ে দাঁড়ে, দেখা মেলে না, মেলে না। ওরে আয়ের চেয়ে দেখ রেছে আমার বুকে, ওরে দেখ রে আমার দুই নয়নে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, আলোক ধারায় তাই না হারায়। ওরে তাই দেখি তাই যেথায় সেথায় তাকাই আমি যেদিক পানে, প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। তুমি গানটা চর্চা করো, তোমার গলা খুব দরাজ গলা, সে তো মিটিং করেছে হয়েছে। আমি এবার ডাকছি গান গাইতে কুণাল ঘোষকে। আমাদের মধ্যে অনেক শিল্পী আছে যারা ভালো গান গায়, মদনও ভালো গায়, কল্যাণও গায়, সবাইকে হয়তো চান্স দিতে পারছি না, বাট মিলিয়ে মিশিয়ে। জয় বাংলা। প্রাণ ভরিয়ে ত্রিশহরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। একটাই কথা, দুপুর 12টায় ওপরে তাকালে সূর্য আছে, রাত 12টায় নেই। তার মানে কি সূর্যটা নেই? সূর্যটা আছে, ভোর হলেই উঠবে, শুধু শক্তিটা দরকার। যখন দুপুর 12টা সূর্য আছে, তখন আমি সারাদিন ধরে দিদির সঙ্গে ছবি পোস্ট করব, আর রাত 12টায় আমার পা কাঁপবে। হয় নাকি কখনো? আমরা সবাই একসঙ্গে থাকি। প্রাণ ভরিয়ে ত্রিশহরিয়ে। এটা কল্যাণও জয়েন করবে। এসো এসো। না না, আমি 2 লাইন গাইবো, তুমি করো না। আমার গলা এমনিতেই আমি বলেছি চেস্টে পেন আছে আমার। চলো, এই গানটা কল্যাণে খুব ভালো গায়, ইন্দিনীরও গায়, ভয় হয়তো আসতে পারেনি, ওর বাড়ির সামনে অত্যাচার হচ্ছে। বাবুল এসছে, বাবুল গাইবে। প্রাণ ভরিয়ে ত্রিশহরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে ত্রিশহরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান। মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে ত্রিশহরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো। আরো আলো আরো
নয়নে প্রভু ঢালো, সুরে সুরে বাঁশি পুরে তুমি আরো 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 দাও তান, তুমি আরো 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 দাও তান, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। আরো বেদনা আরো বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা, দ্বার ছুটায়ে বাধা টুটায়ে মোরে করো ত্রাণ, মোরে করো ত্রাণ। একবারই আরেকবার। আরো আবার না না ঠিক আছে, বলুন। আরো বেদনা থেকে ধরুন। না কোন কোন পরেরটা ধরো। আরো বেদনা আরো বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা, দ্বার ছুটায়ে বাধা টুটায়ে মোরে করো ত্রাণ, মোরে করো ত্রাণ। আরো প্রেমে আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে, আরো প্রেমে আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে, সুধা ভারে আপনারে তুমি আরো 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 করো দান, মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। থ্যাংক ইউ সবাই জয় সাথ বাংলা। দেওয়ার জন্য। এবার গান গাইবেন দোলা সেন। না না, আজকে তো রবীন্দ্র জয়ন্তী। আমি মারের সাগর পাড়ি দেব, বিষম ঝড়ের বায়ে আমার ভয়ে ভাঙায়ে নায়ে, আমি মারের সাগর পাড়ি দেব, বিষম ঝড়ের বায়ে আমার ভয় ভাঙায়ে নায়ে, আমি মারের সাগর পাড়ি দেব। মা ভৈবানীর ভরসা নিয়ে ছেঁড়া পালে বুক ফুলিয়ে, তোমার ওই পারেতে যাবে তোরি, ওই পারেতে যাবে তোরি, ছায়া বটের ছায়ে আমি মারের সাগর পাড়ি দেব। পথ আমারে সেই দেখাবে যে আমারে চায়, পথ আমারে সেই দেখাবে যে আমারে চায়, আমি অভয় মনে ছাড়ব তোরে, এই শুধু মোর দায়, এই শুধু মোর দায়। দিন ফুরালে জানি জানি পৌঁছে ঘাটে দেবে আনি, আমার দুঃখ দিনের রক্ত কমল তোমার করুণ পায়ে আমি মারের সাগর পাড়ি দেব। ভীষণ ঝড়ের বায়ে আমার ভয় ভাঙায় নায়ে আমি মারের সাগর পাড়ি দেব। দারুণ দারুণ। আমি সুদেষ্টা সান্যাল এবং বিশ্বরূপ রুদ্রকে অনুরোধ করবো একসাথে একটা জয়েন্ট গান গাইতে, তারপরেই বাবুল সুপ্রিয় গাইবে।
আজকের এই সুন্দর দিনে একটা লাইন দিয়ে শুরু করব, একটা পর্যায়, তারপরে আবার আর একটা পর্যায়ে চলে যাব। আমি তোমারই মাটির কন্যা, জননী বসুন্ধরা, আমি তোমারই মাটির কন্যা, জননী বসুন্ধরা। জয় বাংলা। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এই আগুন ছড়িয়ে গেল, এই আগুন ছড়িয়ে গেল সবখানে, সবখানে, সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, যত সব মরা গাছের ডালে ডালে নাচে আগুন রে, নাচে আগুন তালে তালে, আকাশে হাত তোলে সে কার পানে, কার পানে, কার পানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, আধারের তারা যত অবাক হয়ে রয়েছে, কোথাকার পাগল হাওয়া বয় ধেয়ে, নিশীথের বুকের মাঝে এই যে অমল উঠলো ফুটে রে, উঠলো ফুটে স্বর্ণ কমল। আগুনের কি গুণ আছে কে জানে, কে জানে, কে জানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, আমি তোমারই মাটির কন্যা, জননী বসুন্ধরা। থ্যাংক ইউ, খুব ভালো হয়েছে। বাবুল সুপ্রিয় প্রখ্যাত সঙ্গীত শিল্পী, তিনি এসছেন। বৃষ্টি আসছে আসলে, তো ঝড় বৃষ্টি সেজন্য, তবু এতটা খোলা হয় আমাদের সুযোগ দিয়েছেন। শান্তিনিকেতনের প্রাকৃতিক পরিবেশের মতো একটা পরিবেশে। ঠিক আছে, আমরা তৈরি করে নিয়েছি খোলা হাওয়ার প্রাঙ্গণ। বাবুল এসো। বাবুল সুপ্রিয় প্রখ্যাত সঙ্গীত শিল্পী, তিনি এখন গান করবেন। তুমি তোমার সাথে তোমার ছোট্ট মেয়েটাকেও তো গান শেখা, ওকে রাখতে পারো। মাম্মা এসো। আচ্ছা, ও খুলুক, বাবুল জাস্ট করুক, ও খুলুক। একটু জোর করতে হবে, বাজছে। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান, মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ।
আরো আরো দাও টান মোরে আরো 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 দাও প্রাণ প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ আরো বেদনা আরো বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা দ্বার ছোটায় বাধা টুটায় মোরে করো ত্রাণ মোরে করো ত্রাণ বেদনা আরো বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা দ্বার ছোটায় বাধা টুটায় মোরে করো ত্রাণ মোরে করো ত্রাণ আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে সুধাধারে আপনারে তুমি আরো 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 করো দান মোরে আরো 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 দাও প্রাণ প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান মোরে আরো 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 দাও প্রাণ প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও অনেক ধন্যবাদ বাবুল, দারুণ গান গেয়েছো এবং তুমি এসছো যে আমরা কাউকেই ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানাতে পারিনি। সবাই নিজেরা মাটির টানে শিকড়ের টানে কবিগুরুকে ভালোবেসে প্রতিজ্ঞা নেওয়ার জন্য, জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করার জন্য সকলে যারা এসছেন তাদের আমরা সবাই বাংলা পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক প্রণাম, শ্রদ্ধার্ঘ্য, সালাম, জয় জোহার, সত শ্রী কালজি, নমস্তে সব কিছু জানাচ্ছি। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, ভেঙে পড়বেন না। আমি একটা কথা আবার বলে দিই, অনেক মানুষ অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, অনেকে ঘর ছাড়া আছে, তাদের জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি সবাই মিলে, কোনো পার্টির থেকে নয়। আমরা একটা 21শে জুলাই, আমাকে তখন বরুণ সেনগুপ্ত বেঁচে ছিলেন, আমাকে একটা আইডিয়া দিয়েছিলেন এবং কবি সুভাষ মুখোপাধ্যায়কে চেয়ারম্যান করে আমি একটা কমিটি সেদিন করেছিলাম। সেটা হচ্ছে 21শে জুলাই বেনোভোলেন্ট ফান্ড। সেখান থেকে আমরা মৃত পরিবার এবং আহত পরিবারদের তাদের সাহায্য করেছিলাম। আমি যদি একটা বেনোভোলেন্ট ওয়েলফেয়ার ফান্ড ফর দ্য ভিকটিমস করি এবং যারা টর্চার হয়েছে করি, তাহলে আপনাদের কি সর্বসম্মতভাবে এটা সমর্থন আছে? তাহলে কল্যাণকে বলবো লিগাল প্রসেসটা করে দিতে এবং সেখানে যে যা পারবেন, 1 টাকা হোক 2 টাকা হোক ব্যাংকের মাধ্যমে আপনারা দেবেন, সেটা কাউন্ট করে আমরা পরিবারগুলোকে সাহায্য করব। তারা যেন অসহায় না ভাবে, আমরা সবাই তাদের পাশে আছি। আর আমি সমস্ত সহকর্মীদের বলবো যে মানুষ আমাদের সাথও দিয়েছেন, যারা দেননি তাদের বলবো, রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছিলেন, সেটা দিয়ে শেষ করবো তার একটা কবিতায়, নাগিনীরা চারিদিকে ফেলিতে যে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস, বিদায় নেবার আগে তাই ডাক দিয়ে যাই, দানবের সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হতেছে ঘরে ঘরে, প্রস্তুত হন, জোট বাঁধুন, সবাই এগিয়ে আসুন বাংলা মাকে রক্ষা করার জন্য। সবাইকে আমি আবার জোট বাঁধার জন্য আবেদন জানিয়ে আজকে এই ছোট্ট রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান কিন্তু আপনারা দেখুন ভরে দিয়েছেন পুরো। রবীন্দ্র সদনের সামনেও আমি যখন যেতাম প্রোগ্রামে, আমি এত ভিড় দেখতাম না। আজকে যেভাবে আপনারা এসে সমবেত হয়েছেন, যাবার সময় লক্ষ্য রাখবেন সবাই যেন সাবধানে আস্তে আস্তে যেতে পারে। আমি মনে মাথায় বলবো, ববি, কল্যাণ, দোলা এবং প্রবীর, তোমরা, মদন, তোমরা একটু সামনে থাকো, মোড়ে মাথায় সবাইকে আস্তে আস্তে পার করে দাও। অনেক ধন্যবাদ, খুব ভালো থাকুন, আবার দেখা হবে খুব শিগগিরই, খুব শিগগিরই। আজ থেকে লড়াই শুরু হলো,
নীতির লড়াই, বাংলা মাকে বাঁচানোর লড়াই, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই।